হয়েছে? তারপর হয়ে গেছে, বসো একটু পড়ো। গাউসের উপপাদ্যটা কি বলেছে একবার লাস্টবারের মতো বলে দিচ্ছি। যদি ভিতরের কোনো আধান কিউ থাকে, মন দিয়ে শুনবে, কোনো বদ্ধতলের ভিতরে যদি কিউ আধান থাকে, তাহলে সেই আধান থেকে নির্গত যে বড় রেখাগুলো মোট বদ্ধতলে কতটা তড়িৎ ফ্লাক্স সৃষ্টি করে? ফ্লাক্সের সূত্র কি হয়? ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কি হয়? ওই বদ্ধতলের ভিতরে যে আধান থাকে বাই এই আধানটা যে মাধ্যমে রয়েছে তার তড়িৎ ভেক্টর। ঠিক আছে, এইটাই সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে আমি প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে কোন বিন্দু আধানের জন্য, দেখো কোন বিন্দু আধানের জন্য কোন তাড়াতাড়ি করে পড়ো, এক্ষুনি তোমরা নিজেরা করতে পারবে। কোন বিন্দু আধানের জন্য বিন্দু আধান থেকে একটু বইটা দেখি, কোন বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা, তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা, কোন বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা। এবার তোমরা আগেও জানো যে কোন একটা বিন্দু আধানের জন্য অপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা কি হয়? E সমান 1/4πk∼0 q r²। কিন্তু ওইটার সঙ্গে একটা পার্থক্য কি বলো তো? পরীক্ষা করে দেবে গাউসের উপপাদ্যের সাহায্যে কোন বিন্দু আধানের জন্য অন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা কি বললাম বুঝতে পারা গেছে? তাহলে এখানে কোন একটা আধান রয়েছে q, বললো এই বিন্দুতে r দূরত্বের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা নির্ণয় করো। কি হয়? 1/4πk∼0 q বাই, তাহলে তোমরা এক লাইনে লিখে দিতে পারবে। সেটা নয়, তোমাকে পরীক্ষা বলে দেবে, যদি এই কোশ্চেনটা আসে তখন বলে দেবে গাউসের উপপাদ্যের সাহায্যে কোন বিন্দু আধানের জন্য অপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা বলে দেবে গাউসের উপপাদ্যের সাহায্যে। এবার সেইটাই আমি বার করছি। তার মানে এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমি দেখো এখানে একটা বিন্দু আধান দিলাম, এই বিন্দু আধানের জন্য এই বিন্দুতে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা আমি নির্ণয় করতে চাই। তখন তোমার কি করে ভাষাটা বলবে, আমি লিখে আছে বলে দেবো। কি বলে দিচ্ছি যে তোমাকে কোশ্চেনটা বললো কোন আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা নির্ণয় করো। তোমরা তখন প্রথমেই লিখবে এক্ষেত্রে আমি একটি আধান কিউ নিলাম, কিউ আধান থেকে আর দূরত্বে যে কোনো বিন্দু পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা নির্ণয় করতে চাই গাউসের উপপাদ্যের সাহায্যে। সেক্ষেত্রে আমি কি করব? একটা গাউসীয় তল কল্পনা করব। গাউসীয় তলটা কি আগে তুমি বলে দিই। গাউসীয় তল মানে সেই তল, এই আধান থেকে এই তলের উপর যে কোনো দিকে তুমি যাও, ডিসটেন্সের মান কি হচ্ছে? ডিসটেন্সের মান সেম, এটা বড় কথা। এইখান থেকে এখানে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাবলের সৃষ্টি হবে, এখান থেকে এখানে গেলেও কি একই তড়িৎ ক্ষেত্র পাবলের সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা কি গো? একই তো বিন্দু আধান। তাহলে এখানে যদি কোনো বিন্দু নিই, তার জন্য যে আধানটা হবে এখানেও বিন্দু নিলে আধানটা কি হবে? সেম হবে। এখানে নিলে আধানটা কি হবে? তাহলে কিউ এর মান সেম, একই মাধ্যম, এটাও সেম। আর ডিসটেন্সটা দেখো, আমি যাকে কি নিয়েছি একটা গোলক নিয়েছি না, তাহলে ডিসটেন্স ব্যাসার্ধ প্রত্যেকটা পয়েন্টের জন্য কি সেম। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমি কি পাবো বলতো? একই পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাবলে পাবো। তাহলে গাউসীয় তলের বৈশিষ্ট্য কি? সেই তলেতে প্রত্যেকটা বিন্দুতে, এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই। গাউসীয় তল তোমরা কি করে বিচার করবে সেটা আমি বলে দিচ্ছি। কি বিচার করবে? কি দেখে না, সেই বিন্দু আধানটাকে বেষ্টন করে এমন একটি তল কল্পনা করতে হবে যেই তলের প্রত্যেকটা বিন্দুতে যেন তড়িৎ ক্ষেত্র পাবলের মান সমান হয়, বা এই বিন্দু আধান থেকে ওই তলটার উপর প্রত্যেকটা বিন্দু যেন সুষম দূরত্বে বা সম দূরত্বে অবস্থান করে। হয়েছে? এবার আমি এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালাটা নির্ণয় করতে চাই। তার মানে তখন বলতে হবে যে এই পয়েন্টের চারিদিকে আমি একটি ক্ষেত্রফল ds কল্পনা করলাম। কি বলবে ভাষাটা? কিউ বিন্দুকে বেষ্টন করে কিউ আধানকে বেষ্টন করে এমন একটি গাউসীয় তল আমি কল্পনা করলাম। সেই গাউসীয় তলটা অবশ্যই যে পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র পাবল্য বার করতে বলেছে সেই পয়েন্ট দিয়ে যেন কাট করে। আবার বলে দিচ্ছি, গাউসীয় তলের বৈশিষ্ট্য কিরকম হবে? তুমি তো প্রথমটা গাউসীয় তল কল্পনা করোনি, প্রথম তোমাকে বলেছে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র পাবলের মান বার করতে হবে। মন দিয়ে শোনো কথা, প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো।
এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে বলেছে। তাহলে তোমাকে সব সময় যেহেতু গাউসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে বলেছে, তোমাকে গাউসের তল একটা কল্পনা করে নিতে হবে। সেই তলটা কিরকম হবে? সেই তলটা এমন একটি তল হবে যাতে করে এই আধান থেকে প্রত্যেকটা বিন্দুতে ওই তলের উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্বগুলো কি হয়। শুধু তাই নয়, সেই তলটা যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে সেই পয়েন্টের ভেতর দিয়ে যেন কাট করে বা সেই পয়েন্ট দিয়ে যেন যায়। বললাম বুঝতে পারলে? এই পয়েন্টে বার করতে বললো, তুমি গাউসের তলটা এরকম কল্পনা করতে হবে। এমন একটি গাউসের তল কল্পনা করতে হবে যেটা ওই বিন্দু দিয়ে ছেদ করে যেন যায়। বুঝতে পারলে? তার বৈশিষ্ট্যগুলো কি বললে বলো? গাউসের তলের বৈশিষ্ট্যগুলো বলো। মানে আমি যে দিক থেকেই যাই, এখান থেকে গেল 5 কিলোমিটার, ওখান থেকে গেল 5 কিলোমিটার, এখান থেকে গেল 5 কিলোমিটার, এখান থেকে গেল 5 কিলোমিটার, মানে কি এই আধান থেকে এই তলটার উপর যে কোনো বিন্দুতে তুমি যাও, ডিসটেন্স কি হবে? আর ডিসটেন্স সেম মানে কি সেম হবে? তো এদিকে প্রাবল্যের মান সমান হবে, সমান হবে না? এই বিন্দু থেকে যে কোনো পয়েন্টে তুমি যাও, ডিসটেন্স যদি সেম হয়, আর এর মান যদি সেম হয়, এর মান কি হবে? 2 নম্বর বৈশিষ্ট্য কি? সৈকত 2 নম্বর বৈশিষ্ট্য কি? এমন একটি তল কল্পনা করব যেন সেই বিন্দুতে পাস করবে যে বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে মেন দুটি বৈশিষ্ট্য। এইবারে আমি কি সূত্র প্রয়োগ করব? এটা তো আমাকে কি বার করতে হবে? ফ্লাক্স। গাউসের উপপাদ্যে কি বলেছে? কাকে নিয়ে বলেছে? ফ্লাক্সকে নিয়ে। তাহলে ফ্লাক্স মানে এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল। আর আগের দিন আমি কি বলেছি? ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হয়? যে কোনো তলের ক্ষেত্রফলের সেই তল থেকে লম্ব। তাহলে এই তলে লম্ব দিক দেখো, বুঝতে পারছেন? যে কোনো তলের ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হয় সেই তল থেকে দেখো লম্ব দিক হচ্ছে না, এই তলটা তো এইভাবে, এর লম্ব কোনটা? বুঝতে পারা যাচ্ছে? এইবারে আমরা প্রত্যেকে জানি যে এটা যদি পজিটিভ কিছু নাই মানে কি আধান রয়েছে? পজিটিভ আধান থেকে কি সবসময় বড় রেখা করে নির্গত হয় না? সবসময় বড় রেখা করে নির্গত হয় না? তাহলে বলো এই পয়েন্ট থেকে এই তলের মধ্যে কি বড় রেখাটা কোন দিকে যাবে? এই দিকেই যাবে। বড় রেখা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় কোন অভিমুখী হবে? আগে তুমি ব্যাসার্ধ বরাবর। যে কোনো পয়েন্ট থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা বলরেখার অভিমুখ কোন দিকে হয়? যেদিকে ব্যাসার্ধ। এর কি ব্যাসার্ধ না? তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে হয়? ফ্লাক্স কাকে বলে? ফ্লাক্সটা কাকে বলে? হ্যাঁ, যে কোনো তলকে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে সেই সংখ্যাটাকে কি বলে? সেই তলের সঙ্গে যুক্ত ফ্লাক্স। এই তলটাতে যদি লম্বভাবে 3টে বলরেখা পাস করে তাহলে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? 3। এবার আমাকে আর একটা কথা বল, এই তল এর সঙ্গে যুক্ত ফ্লাক্স কত হবে? ফ্লাক্সের সূত্র কি হয়? E ডট ds। E কোন? আচ্ছা, E ডট ds মানে কি? ds থিটাটা কার সঙ্গে কার অ্যাঙ্গেল? কার সঙ্গে কার ডট প্রোডাক্ট হচ্ছে? E এর সঙ্গে। তাহলে অ্যাঙ্গেলটা কার সঙ্গে কার হবে? বলো তো, প্রশ্ন। E আর ds এর মধ্যবর্তী কোণ কত কেউ বলবে না? তুমি বলবে, তুমি পারবে? ছবিতে লেখা আছে আসতে। E আর ds এর হ্যাঁ দেখো থিটা মানে কত? মানটা কত হবে? 180 ডিগ্রি। না, ভালো করে দেখো, ভালো করে দেখো। তুই দেখো ছবি তো আছে, আচ্ছা ds আছে উপরে রয়েছে, দেখতে পাচ্ছ? তুমি দেখো একই অভিমুখে তাহলে থিটার মান কি হবে? 0 হবে না? দেখো না, ই তো এইদিকে, এই ds টা মানে অভিমুখ নয়, এটা এই ds টা মানে আমি বলতে চাইছি এই তলটা হচ্ছে ds। আর এই তো ds এর অভিমুখ কোন দিকে? এইদিকে। আর এর অভিমুখ কোন দিকে? একই দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? বর্গ 0 ডিগ্রি হবে না? কি করছি ম্যাডাম? ম্যাডাম 0 ডিগ্রি হবে না? একই দিক হলে কি হবে অভিমুখটা? তাহলে কত হবে বলো? E ds cos 0 মান কত? cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে কি হবে? E ds। তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের সঙ্গে যুক্ত ফ্লাক্সের মান কত হয়ে গেল? আচ্ছা, আমি কি করতে চাইছি? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি কিসের সাহায্যে? গাউসের উপপাদ্য। মানে এইটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে লিখতে হবে এবার যে গাউসের উপপাদ্য অনুযায়ী, এখন লেখার দরকার ইউটিউবে আছে, দেখে নেবে বা বইতে আছে। গাউসের উপপাদ্য অনুযায়ী আমি কি জানি? I সমান ইন্টিগ্রেশন ওভার E ডট ds সমান কত হয়? সমান ওই যখন লেখা আছে
কত লেখা আছে কিউ বাই, আচ্ছা এখানে আমি কেন কিউ লিখবো, কারণ এই গাউসীয় তলটা কতটা আধানকে বেষ্টন করে আছে, কিউ আধানকে, তাহলে আমাকে কি লিখতে হবে, কোনো সমস্যা আছে বলো কৌস্তব, বলো অল্প, কোনো সমস্যা আছে, কারণ কোনো সমস্যা আছে ম্যাডামদের? আচ্ছা তাহলে এর মানটা কত পেলাম বলে দাও, ই ডট ডিএস এর মানটা কত পেয়ে গেছি, তার আবার কি ইন্টিগ্রেশন না, শুধু এইটার মান বসিয়ে দিয়েছো, তার আবার কি আছে আছে কি করে আছে, আচ্ছা ইটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না কে বলতে পারবে, ইটা তড়িৎ ক্ষেত্র পাবো এটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট করে বুঝলে কনস্ট্যান্ট পাঁচবার বলেছি কথাটা, গাউসীয় তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের মান কি হয়, প্রত্যেকটা বিন্দুতে ডিসটেন্স কি হয়, তাহলে ডিসটেন্সের উপরে তড়িৎ ক্ষেত্র পাবলের মানটা কি হবে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে যদি ই এর মান সেম হয় তাহলে সেটা কনস্ট্যান্ট নয়, তাহলে ই এর মানটা যদি কনস্ট্যান্ট হয় সে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে আসবে, কোনো সমস্যা আছে, তাহলে এর পরের লাইনটা কি হবে, ইটা বাইরে বেরিয়ে চলে এলো, ভেতরে কি করে এলো ds সমান q বাই, এবার বলো কার ইন্টিগ্রেশন করছো, সৈকত কার ইন্টিগ্রেশন করছো, তার মানে ds টা কি ওই পুরো তলটার মধ্যে একটা ছোট্ট তল কল্পনা করেছি, সেই ছোট্ট তলটা কত তার ইন্টিগ্রেশন করেছি, মানে কি করেছি যোগ করেছি, অর্থাৎ ছোট ছোট জিনিসগুলোকে যোগ করে আমি কি পাবো, বড়টার ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কয়ার, এটা কি একটা গোলক, গোলকের ক্ষেত্রফল কত শতবিশা 4 পাই r স্কয়ার, বুঝতে পারা যায়, আমি বলছি এইটুকু জায়গাটার ক্ষেত্রফল কত, তার আমি কি করেছি মানে কি করছি যোগ করছি, যোগ বলে তো আমি লাগলাম ds, এই ds টাকে কি করেছি ইন্টিগ্রেশন করেছি মানে যোগ করেছি, তার মানে কি পাবো এই পুরো ক্ষেত্রফলটা পাবো, পুরো ক্ষেত্রফলের মান কত হয়, এটা কি একটা গোলক 4 পাই r স্কয়ার, এর পুরো মানটা কোথায় যাবে e ইনটু এটা কি হবে 4 পাই r স্কয়ার সমান কি ডান দিকে পড়ে রয়েছে এপসাইলন, এবার দেখো তুমি কি চাও তড়িৎ ক্ষেত্র পাবো, তার মানটা কত দাঁড়াচ্ছে বলো তো, এটা কিউ, এটা কি তলায় নেমে যাবে না, এটা গুণ আছে মানে কি 4 পাই এপসাইলন 1 বাই, কি পেয়েছিলে তোমরা, যে কোনো একটা বিন্দু আধানের জন্য r দূরত্বের কোনো বিন্দুতে কতখানি তড়িৎ ক্ষেত্র পাবলের সৃষ্টি হয়, q বাই 4 পাই এপসাইলন ইনটু 1 বাই r স্কয়ার হয় না, সেটাই তো হয়েছে, বা 1 বাই 4 পাই এপসাইলন q বাই r স্কয়ার, এটাই তোমরা পেয়েছিলে, দেখো সেটাই মিলে গেল, সবই বুঝতে পারা যায়নি, যদি কোনো সমস্যা থাকে বলো, কোন জায়গাটা বলো ঠিকঠাক শ্রেয়ম, দেখো বলবো সমস্যা আছে কিছু বুঝছিস না, দেখো মেয়েদের মধ্যে বলছি যদি কারো সমস্যা থাকে আমাকে বলো, কোনো সমস্যা আছে তোমাদের কারোর, হ্যাঁ বলো না এপসাইলন নট তুমি লিখতে পারো না, যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয় শূন্য মাধ্যম তখন লিখবে তুমি এপসাইলন জিরো, কিন্তু তুমি কি জানো এটা শূন্য মাধ্যম কি অন্য যে কোনো মাধ্যম, কিন্তু জানো না, তাহলে তোমাকে যে কোনো মাধ্যম করে করতে হবে, যে কোনো মাধ্যমে তড়িৎ ক্ষেত্রটা কত হয় এপসাইলন, আর যদি শূন্য মাধ্যম তখন কি লিখবে এপসাইলন নট, পরিষ্কার বোঝা গেছে, আচ্ছা এবার নেক্সট সেটা লেখো, হেডিংটা লেখো সুষমভাবে আহিত পাতলা গোলীয় গোলকের জন্য, পাতলা গোলীয় গোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, পাতলা গোলীয় গোলকের জন্য ওই গোলকের বাইরের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো, আবার বলে দিচ্ছি সুষমভাবে আহিত কোন পাতলা গোলীয় খোলকের জন্য ওই খোলকের বাইরের কোন বিন্দুতে, ওই খোলকের বাইরের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো গাউসের উপপাদ্যের সাহায্যে, আবার বলছি সুষমভাবে আহিত কোন পাতলা গোলীয় খোলকের জন্য ওই খোলকের বাইরের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো, দেখো আচ্ছা তোমাকে কোশ্চেনে কি বলেছে, কিসের ছবি আঁকতে বলেছে, কার জন্য, পাতলা গোলীয় খোলক, মানে কি খোলক মানে কি গোলকের ভেতরটা যদি ফাঁপা থাকে সেটাকে কি বলবো খোলক, খোল, খোল মানে কি ফাঁপা, বা এই কথার অন্যভাবে বলে দিতে পারে, কি বলে দিতে পারে ফাঁপা পরিবাহীর জন্য বাইরের কোন, এটা লিখে না
পরীক্ষায় ঘুরিয়ে দিল, তোমরা বললে এই ভাষাটা কোথাও লেখা অর দিয়ে শুধু ওই পয়েন্টটা বক্স করে ঘিরে দিয়ে অর দিয়ে লেখো, শুধু ওই যে খানটা পাতলা গলিয়ে খোলা আছে না সেইটাকে বক্স করে ঘিরে দিয়ে অর লিখে দাও। অর কি লিখলে? ফাঁপা পরিবাহী, ফাঁপা গোলকাকার পরিবাহী, ফাঁপা গোলকাকার পরিবাহী, ব্যাস। অঙ্কিত বুঝতে পেরেছো কি বললাম? ভিডিও চলছে? একটা গোলক নিয়েছি কিন্তু সেটা খোলক, কেন খোলক? ভেতরটা কি ফাঁপা। এবার যে কোনো পরিবাহীতে আধান কি থাকে? বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমি ধরে নিচ্ছি এই মোট পরিবাহীটিতে আধানের পরিমাণ কি, এইভাবে ভাষাটা লিখতে হবে। ধরি একটি পাতলা গোলক নিলাম বা পরিবাহী গোলক নিলাম ফাঁপা, যাতে মোট আধান রয়েছে কিউ পরিমাণ। এবার ওই খোলকটার জন্য ওই খোলকের বাইরে পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করব প্রত্যেক বলো, এইমাত্র বলেছিলাম কার সাহায্যে প্রমাণ করছি, আমাকে কি কল্পনা করতে হবে? গাউসীয় তল। সেক্ষেত্রে আমি এমন একটি গাউসীয় তল কল্পনা করলাম যেই গাউসীয় তলটা পি বিন্দু দিয়ে যাবে, ব্যাস, আর কোনো ভাষা নেই। বললাম বুঝতে পেরে গেছে? আবার বলে দিচ্ছি ভাষাটা। একটি পাতলা গোলক নিয়েছি গোলকাকার বা ফাঁপা গোলকাকার পরিবাহী নিয়েছি, যাতে মোট তড়িৎ আধানের পরিমাণ কিউ। এই খোলকের বাইরের কোনো বিন্দু পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, হয়ে গেল। সেক্ষেত্রে পি বিন্দুতে আমি একটি পি বিন্দুকে সেক্ষেত্রে আমি এমন একটি গাউসীয় তল কল্পনা করলাম যেই গাউসীয় তলটা পি বিন্দু দিয়ে যাচ্ছে, পি বিন্দু দিয়ে ছেদ করছে। এবার পি বিন্দুর চারিদিকে আমি একটি ছোট্ট তল দিয়ে কল্পনা করলাম। কি বলবে? পি বিন্দুর চারিদিকে একটি ছোট্ট তল দিয়ে কল্পনা করলাম, হয়েছে? এবার আমি এটা একটা বড় গোলক, তো বড় হোক ছোট তার একটা কি রয়েছে, কেন্দ্র আছে না? কেন্দ্র থেকে ওই পি বিন্দুর দূরত্ব আমি ধরে নিলাম আর, বা ধরে নিচ্ছি এক্স। আবার বলে দিচ্ছি প্রথম থেকে ভাষা। একটা ফাঁপা গোলকাকার পরিবাহী বা পাতলা গোলীয় খোলক নিলাম, যাতে মোট তড়িৎ আধানের পরিমাণ কত কিউ, নিজেরাই বলতে হবে ছবি দেখে দেখে। এবার ওই পাতলা খোলকটার বাইরের কোনো বিন্দু পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ওই পি বিন্দুটি, মন দিয়ে শোনো, ওই পি বিন্দুটি এই গোলকাকার পরিবাহীটার কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত। পি বিন্দুতে আমি একটি ছোট্ট তল কল্পনা করলাম ডিএস, এবং এমন একটি গাউসীয় তল কল্পনা করলাম যেটি পি বিন্দু দিয়ে ছেদ করে যাচ্ছে, ব্যাস, চারটা লাইন। ফুল মার্কস, কোনো কাটা যাবে না, ফুল মার্কস হয়েছে। এইবারে দেখো, বলো বলো। এমন একটি গাউসীয় তল কল্পনা করলাম যেটি পি বিন্দু দিয়ে ছেদ করে যাচ্ছে, যেটি ফাঁপা গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত। পি বিন্দু ছবি দিয়ে যা আছে সেটাই বলে দেবো, ঠিক আছে? এবার তোমরা আমাকে একটা কথা বলো, গাউসের উপপাদ্য কি বলেছে? ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন। তাহলে ই ডট ডিএস এর মান বলো। এখানে ডিএস এর অভিমুখ কোন দিকে? ওই তল থেকে। আবার তোমরা প্রত্যেকে জানো যদি এই রকম আধান থাকে তার জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হয়? এর জন্য কোন দিকে হবে? এর জন্য কোন দিকে হবে? এর জন্য কোন দিকে হবে? তাহলে বলো এই জায়গা থেকে যে আধানটি রয়েছে তার জন্য কোন দিকে হবে? হবে না? এই দেখো এইটার জন্য কোন দিকে হচ্ছে? পজিটিভ আধান হচ্ছে, তাহলে সেখান থেকে ব্যাসার্ধ বরাবর, এর ব্যাসার্ধ তো এইদিকে, তখন এই দিকে যাবে, মানে এই দিকে কি পাবো? দেখো এই জায়গাটা কে বুঝতে পারবে না, ই এর অভিমুখটা কে বুঝতে পারবে না আমাকে বলো। একবার মুখ ফুটে বলো যে কে বুঝতে পারোনি ই এর অভিমুখটা তড়িৎ ক্ষেত্র অবস্থা। আচ্ছা কেউ বুঝতে পেরে গেছে? আচ্ছা এবার আবার একই জিনিস বুঝতে হবে, তোমার কি বলতে হবে? ই ডট ডিএস
ডট প্রোডাক্ট মানে কি cos থিটা হয় E ds। এবার তুমি আমাকে বলো, এইটা তোমাকে বলতেই হবে, E আর ds এর অভিমুখ কি একই দিকে? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা সমান 0 ডিগ্রি। বসিয়ে দাও। তাহলে কি পেলাম? কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? এইবারেতে তোমার তো এইটুকু তলের জন্য বার করাটা উদ্দেশ্য নয়, পুরো তলটার জন্য তোমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো তুমি কি করলে, মোট তড়িৎ পথ সমান কি E ডট ds সমান কি লেখা আছে? গাউসের উপপাদ্যের সাহায্যে তুমি প্রমাণ করছো। এবার এইখানটা লেখার আগে ভাষাটা কি লিখবে? আমরা জানি গাউসের উপপাদ্য অনুযায়ী বলে এতক্ষণ পর্যন্ত করলে, করার পর কি লিখবে? গাউসের উপপাদ্য অনুযায়ী বলে লিখে q বাই এপসাইলন। এবারে মানটা বসান। E ডট ds এর মান কত বেরিয়ে গেছে? শুধু E ds। E ডট ds এর মান কত বেরিয়ে গেছে? আচ্ছা এটা কনস্ট্যান্ট কি করে বুঝতে পারছো? প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি? এইখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই বিন্দুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি? প্রত্যেকটা বিন্দু তড়িৎ ক্ষেত্র বাহুল্যের মান কি? তাহলে এটা কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশনে বাইরে বেরিয়ে চলে আসবে। এই তো কি পরিষ্কার হয়ে গেল। এবার আমাকে বল, পরবর্তী না তুমি না সই কর। আচ্ছা ds টা একটা ক্ষুদ্র ক্ষেত্র, আর ইন্টিগ্রেশন করছি মানে কি? ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে যোগ করে দিচ্ছি। বলো তো এটা কি তৈরি করেছে? এটা কি দেখতে কি? গোলকের ক্ষেত্রফল না? 4πr² না স্যার? ব্যাসার্ধটা কত? x²। আচ্ছা তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমি গোলকটা নিয়েছি এই জায়গায়, কিন্তু আপনি বলছেন এইখান থেকে এক্সট্রা, এটা ভুলে যাচ্ছেন ব্যাপারটা? আমি কার ক্ষেত্রফল নির্ণয় করতে চাইছি? এই তলটা কি আছে আমার জানার দরকার নাই, আমার কোনটা দরকার? গাউসীয় তলটা। তা গাউসীয় তলটা কোথা থেকে শুরু হচ্ছে? ব্যাসার্ধটা কেন্দ্র থেকে শুরু হচ্ছে। সেটা আমি কি করব? এইটার মান কত যাবে? 4π। ঠিক আছে, চলছে ভিডিও। আর কি পেলে এই পরের লাইনে? E ইনটু তাকাও এদিকে, E ইনটু কি পেলে? 4πx² সমান ডান দিকে কি পড়ে আছে? আচ্ছা আমি কেন কিউই লিখবো? আমি কেন কিউই লিখবো? ওই সূত্রটারই কিউ কেন লিখবো? কেন? এই গাউসীয় তলটার ভেতরে মোট তড়িতাধান কত? ব্যাস হয়ে গেল। এইবারে তোমরা দেখো E সমান কি বেরোলো? q/1 বাই এই গুণটা কি তলায় ডান দিকে গেলে তলায় ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে? 4π এপসাইলন ইনটু q বাই। আচ্ছা এইটা দেখে এই পুরোটা দেখে কোথাও একটা কিছু গোলমেলে জিনিস করেছিলাম মনে হচ্ছে? আমি বলেছিলাম পরে করে দেবো, মনে হচ্ছে? তোমরা একটা জিনিস ধরে নিয়েছিলে, মেনে নিয়েছিলে। আমি বলেছিলাম বলে মেনে নিয়েছিলে। আমি একটা কথা বলে দিয়েছিলাম বলে মেনে নিয়েছিলাম। আমি এটাও বলে দিয়েছিলাম যেটা আমি পরে বুঝিয়ে বলবো। মনে পড়ছে? কোনটা বলো তো? তোমাদের প্রত্যেককে লিখতে দিয়েছিলাম এর আগের দিন, তার আগের দিন একটা। আহিত পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করার সময় টোটাল আধানটা কোথায় কেন্দ্রীভূত আছে বলে ধরে নিচ্ছিলে? ধরে নিচ্ছিলে তো? হ্যাঁ, তাহলে দেখো তো সেটা নিচ্ছে কিনা। হ্যাঁ ওটা নয়, ওটা নয়, তার আগের দিন একটা পেজ নাম্বার ভুলে গেছো। পেজ নাম্বার 38 মনে আছে তো? আমি লিখে দিয়েছিলাম যে বাইরের কোন বিন্দুর জন্য কোন বিন্দুতে এই টোটাল এইটার জন্য যে এফেক্ট পড়বে কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিলে এফেক্টটা কি করবে আমি ধরে বলে দিই। তাহলে এখানে দেখো তুমি মিলছে কিনা, কি করে বুঝবে মিলছে? খুব মন দিয়ে শোনো কথা, প্রত্যেকটা রিকোয়েস্ট করছি মন দিয়ে কথা শোনো। এখন আপনাগুলো কোথায় বন্ধিত আছে? সত্যিকারের কোথায় বন্ধিত আছে? পরিবাহীর বাইরের পৃষ্ঠে। তার জন্য এই বিন্দুতে কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরোবে? 1/4πε0 q বাই x। এবার আমি এই টোটাল আধানটাকে আমি ভুলে যাচ্ছি, আমি এখানে বললাম
কেন্দ্রে, এর জন্য এই বিন্দুতে কত বেরোবে 1/4πε³ বেরোচ্ছে কি বেরোচ্ছে না? তাহলে ওই ভাষাটা যেটা মেনে নিয়েছিল ওটা সঠিক না সঠিক নয়? আবার বলে দিচ্ছি, টোটাল আধানগুলো কোথায় আছে? পরিবাহীতে, পরিবাহীর পৃষ্ঠে বণ্টিত আছে। তার জন্য ওই পরিবাহীর নিকটতম বিন্দু x দূরত্বের কোন বিন্দুতে কত তড়িৎ ক্ষেত্র পাবলের সৃষ্টি হয়েছিল 1/4πε³ এবার আমি কি বলেছি, বাইরে তো মানে পৃষ্ঠে বণ্টিত থাকলেও তার জন্য যে এফেক্ট করবে সমস্ত আধানটিকে কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিলেও একই এফেক্ট করবে। কি করে বুঝলে? কেন্দ্রের জন্য এই বিন্দুতে কত সৃষ্টি হয় 1/4πε³ এটা বেরোবে না? তাহলে দুটো ক্ষেত্রে এর মান কি বেরোলো? তাহলে আমি কি ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিতে পারি না যে পৃষ্ঠে যে আধানটা আছে সেটা কোথায় কেন্দ্রীভূত আছে? কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নিতেই পারি। আমি কিন্তু বলে দেবো বলেছিলাম, মনে হচ্ছে? তাহলে তোমাদের কনফিউশন দূর হয়েছে? হয়তো আমি না বলে তোমার মনে থাকতো, স্যার বলে দিয়েছে মানে হয়তো স্যার কোনদিন একটা বলে দেবে। এই চ্যাপ্টারই আছে বললাম, ঠিক আছে? বুঝছে? আচ্ছা, নেক্সট পরের পয়েন্টে দেখো, এইটা পরীক্ষা করবে, এইটা এর পরের তিনটে পরীক্ষা করবে। প্রথমে এটা করবে না, প্রথম থেকে বলেছি, প্রথমে এটা বাদ দিয়ে দেবে। যদি কারো পরীক্ষার সময় সাজেশনের দরকার হয়, পরীক্ষার সময় সাজেশনের দরকার হয়, প্রথমটা বাদ দিয়ে দেবে। একসঙ্গে দুটো করতে পারে, পাতলা গলীয় ফলকের ভিতরের জন্য আর বাইরের জন্য। দেখো না, তোমরা না পড়লেও হয়ে যাবে। এবার বাইরের জন্য যে ভাষাটা লিখেছো, আগের যে ভাষা লিখেছো ওটা ভিতরের জন্য তো, এই না বাইরের জন্য তো। এবার ভিতরের কোন পয়েন্টে এটা একই ভাষা, শুধু ভিতরে হবে, একই সব এক, শুধু ওইটা বাইরের জন্য ছিল, এটা ভিতরের জন্য। সেটা তুমি লিখছো না? দেখো কত বিষয় হচ্ছে, অনুশ্রী হচ্ছে, বলো। শুধু বাইরের বদলে ভিতরের কথাটা লিখতে হবে, ব্যাস। দেখো কত লেখা বুঝছো? আরে লেখা দেখি মামাবাড়ি আফটার নাকি? মামাবাড়িতে গেলে মাইটা করে দাও, দিদি আমাকে ওটা করে দেবো। লেখা হয়ে গেছে? লেখা হয়েছে? স্যার বইগুলো দরকার নেই, অন্য বাড়ি থেকে বই করবে, একটা পয়েন্ট আমি দরকার হয়েছে। এবার দেখো লেখা হয়েছে, এখন হয়নি? এই যে রাজনীতি দিয়ে দেখুন, একটা আমি কি নিয়েছি সবার প্রথম, পাতলা গলীয় খোলক। আমরা জানি যে কোনো পরিবাহীতে আধান কোথায় থাকে? সুলেখায় বাইরে। ধরে নিচ্ছি ওই পাতলা গলীয় খোলকের মোট আধানের পরিমাণ কত? কারণ বাইরের পৃষ্ঠে মোট কত আধান আছে? আমি কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে চাইছি? দূরের কোন পয়েন্টে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমি বার করতে চাইছি। বোঝার চেষ্টা করো, আমি কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে চাইছি? যে বি। আচ্ছা, এই ক্ষেত্রে কার সূত্র প্রয়োগ করছি? কার উপপাদ্য? তার জন্য আমি কি করব? গাউসীয় তল, শুধু তল না, গাউসীয় তল কল্পনা করব। গাউসীয় তলটা অবশ্যই কিরকম দেখতে হবে? হ্যাঁ, কিরকম হবে? গোলকাকার না অন্য শেপ? আচ্ছা, গোলকাকার বদলে যদি অন্য শেপ নিতাম কি অসুবিধা? সব জায়গায় সমানকে কেন্দ্র করে আমি তোমাকে বলছি, হ্যাঁ ডিসটেন্সটা সমান হবে না, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। আমি বলছি ধরে এইরকম একটা তল নিয়ে নিলাম, এটা একটা বদ্ধ তল, একটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাই কি অসুবিধা হবে? এইখান থেকে যা দূরত্ব, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব আলাদা। কিন্তু আমি যদি এইরকম একটা নিয়ে নিই, দেখো পুরো একদম সব দিক থেকে কি সমান, সব দিক থেকে সমান। এইবার আমি এই দূরত্ব থেকে, কেন্দ্র থেকে দূরত্ব নিলাম x,
আর যে পাতলা গলীয় ফলকটা নিচ্ছি তার ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আর বোঝার চেষ্টা করো। এই গোলকাকার পরিবাহীটার ব্যাসার্ধ আর যে গাউসীয় তলটা কল্পনা করেছি তার ব্যাসার্ধ কত? x। যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি সেখানে আমি কি কল্পনা করব? একটা ছোট্ট তল, ছোট্ট তলের অভিমুখ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? সেই তল থেকে লম্ব হবে। বুঝতে পারা যাচ্ছে না? বুঝতে পারা যাচ্ছে? তাহলে আমি কি সূত্র প্রয়োগ করব? এই সূত্র কাজে লাগাবো। আচ্ছা, এইখানটায় এর অভিমুখ কোন দিকে হচ্ছে? হবে না? তাহলে এখানে তো পজিটিভ আধান আছে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? একই দিকে হবে। এবার বলো সূত্র কাজে লাগাও। এইখানটা করে ঝামেলা চলে আসছে। এদিকে লাগাও E ডট ds মানে আবার কি করব? ডট প্রোডাক্ট মানে কি অল্প cos কত ডিগ্রি? আবার 0 ডিগ্রি। কেন? ইও যেদিকে ds ও সেই দিকে। এবার ওইখানটা আবার কি লেখা আছে বলো তো? বলো q এর মান কত? q এর মান কত? q মানে কোন আধানটাকে ধরা হয়? কোন আধানটাকে ধরা হয়? গাউসীয় তলের ভিতরে যতটুকু আধান থাকে। এবার তোমরা আমাকে বলো গাউসীয় তলের ভিতরে আধানের পরিমাণ কত? পরিবাহী আধান কোথায় থাকে? কেন্দ্রে। বাইরের পৃষ্ঠে থাকে। আর আমি গাউসীয় তলটা কোথায়? ভিতরে। তাহলে এর ভিতরে কোন আধান আছে? পরিবাহীর ভিতরে আধান কত থাকে? তাহলে আধানের পরিমাণ কত হবে? পরীক্ষায় কোশ্চেন কি আসবে লিখে নাও। দেখাও যে বুঝতে পারা যায় না প্রান্তিক বলো। আমি বলছি গাউসীয় তলটা কোথায় আছে বলো? বাইরে। সলিডটা হচ্ছে পরিবাহী আর ডটেরটা কোনটা? গাউসীয় তল। আমরা জানি পরিবাহীটা আধান কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে। তার মানে এইগুলোতে রয়েছে। আর কিউ মানে কি? কিউ মানে কি? গাউসীয় তলের ভিতরে কতটুকু আধান আছে সেটাকে ধরতে হবে। তাহলে গাউসীয় তলের ভিতরে আধান কত? কারণ আমরা কি জানি পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান আধান থাকে, ভিতরে তো কোনো আধান থাকে না। ধরে নি অ্যাকচুয়ালি আছে কোথায়? ধরে নি কিসের জন্য? ক্যালকুলেশন বুঝতে পারা যাচ্ছে। আমাদের একটু প্রবলেম আছে বলে মনে হচ্ছে। আছে শুনে আছে তোমাদের ছেলেদের নাই তো? আচ্ছা আপনার তাহলে কোশ্চেনটি লেখো। দেখাও যে কোন পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয়। 2 নাম্বার কি 3 নাম্বারের কোশ্চেন? কোন পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয় এটা দেখাও। এটা যা প্রমাণ। আমি তো কোশ্চেনটা করেছিলাম আপনাকে পরে রেখাগুলো কেমন একটা দিন ম্যাডাম এটা দিয়ে বলেছিল। বুঝলাম। যদি কনসেপ্ট ঠিকঠাক করতে পারো যে কোশ্চেন লিখতে হবে ঠিক পুরো ফিরে মিলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন লেখো। এটা খুব ইম্পর্টেন্ট। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর তারের জন্য অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। উত্তর হয়েছে? কথাটার মধ্যে কি নিয়েছে বলো? শেপটা কি শেপ? একটা পরিবাহী তার। শুধু পরিবাহী তার না, ঋজু